का सबसे ऊंचा कृष्ण मंदिर शिमला से करीब 200 किलोमीटर इन खूबसूरत नजारों के बीच चलते हुए आप पहुंचते हो बेटा ভিডিও দেখছি মা। दुनिया की सबसे সামনের সপ্তাহে তো জন্মদিন 23 এপ্রিল কি প্ল্যান আছে বাড়ি থাকবি না থাকবি না থাকবো না। আবার কোথায় যাবি আবার তুলসীদাসের রামচরিত মানসের একটি বাণী আছে, তপ কিয়ে বিনু দেব নেহি মিলু, অর্থাৎ তপস্যা বা সাধনা ছাড়া ঈশ্বর লাভ হয় না। এই কথার সত্যতা যেন সবচেয়ে গভীরভাবে অনুভব করা যায় হিমালয়ের কোলে, যেখানে প্রতিটি শ্বাসেই আছে ভক্তি আর প্রতিটি পথেই আছে পরীক্ষা। সেটা কেদারনাথ হোক, মদমহেশ্বর হোক অথবা কার্তিক স্বামী মন্দির হোক, প্রতিটি দর্শনে যেন এক একটা সাধনার ফল। আর আজ আমার যাত্রা এমন এক পবিত্র স্থানের দিকে যেখানে বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বিরাজমান। হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালিতে প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর অন্যতম উচ্চতম শ্রীকৃষ্ণ মন্দির ইউলাকান্ডা। আর এই যাত্রাকে আরও বিশেষ করে তুলেছে সেই মুহূর্তটা, কারণ ঠিক যেদিন আমি এই পবিত্র মন্দিরে পৌঁছাই সেদিনই ছিল আমার জন্মদিন, 23 এপ্রিল। একদিকে আকাশ ছোঁয়া পর্বত, অন্যদিকে অন্তরের বিশ্বাস। এই দুয়ের মিলনেই শুরু হলো আমার জীবনের এক অবিস্মরণীয় আধ্যাত্মিক অভিযান। ডে টু ইউ প্রীতম দা, হ্যাপি বার্থডে টু ইউ। জয় শ্রীকৃষ্ণ। আজকে 19 এপ্রিল আমি বেরিয়ে পড়ছি বাড়ি থেকে, জিরাট স্টেশন থেকে বেরিয়ে পড়ছি আমার ট্রেন। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে আমার গন্তব্য এখান থেকে পৃথিবীর সবথেকে উচ্চতম কৃষ্ণ মন্দিরে। কোথায় সেটা দেখেই নিয়েছো, হিমাচল প্রদেশ। আর প্ল্যানটা হঠাৎ করেই হলো। কি করছি সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে থাকবে, কি করে কম খরচে পৌঁছানো যায় সমস্ত কিছু আমি আপডেট দেব। আপাতত আমার যাত্রা এখান থেকে হাওড়া স্টেশন, বাজে এখন সন্ধ্যে 7টা। ফাইনালি এসে পৌঁছালাম আমি হাওড়া স্টেশন, 9:20 বাজে। চলো এবার তাহলে গন্তব্য চণ্ডীগড়। নেতাজি এক্সপ্রেস করে জার্নি করেছি আগে, তাই ঠিক করেছিলাম যেহেতু ট্রেকে যাচ্ছি ট্রেনে একটু রেস্ট হয়ে যাবে। হাওড়া স্টেশন ছাড়তেই মনটা ছটপট করছিল কখন পৌঁছাবো আমার গন্তব্যে। তবে গন্তব্য এখন অনেক বাকি, মানে অনেক স্টেশন পার করে আমাদের পৌঁছাতে হবে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। আমি চাইলে সিমলা হয়ে পৌঁছাতে পারতাম, তবে চণ্ডীগড় থেকে রুটটা অনেক সোজা। একটার পর একটা ট্রেন যেন আমাদেরকে পার করে বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ। কত ট্রেন চলে, আমিও এটাই ভাবছিলাম, কত মানুষ কত জায়গা থেকে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যায়। আমিও যেমন আজ আমার গন্তব্য পূরণ করতে পৌঁছাচ্ছি। আমাকে আমার চ্যানেলের অনেক ছোট ছোট ভাই বোনেরা কমেন্ট করে, দাদা ট্রেন জার্নির ভিডিও কি আর আসবে না? না না, আলবাত আসবে। এই ট্রেনে জার্নি করেছি, তাই ট্রেনে আর তেমনভাবে আমার জার্নি ভিডিও বানাতে ইচ্ছা করছিল না। না, আমি ব্লগ বানানোর জন্য নয়, আমি তোমাদেরকে একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য, যাতে তোমরা মোর সিনেম্যাটিক, মোর মুভি টাইপের ভাইব পাও, সেটাই আমার এখন ইচ্ছে। ওয়েলকাম টু চণ্ডীগড়।
21 তারিখ আজকে, এপ্রিল মাসের 21 তারিখ। চণ্ডীগড় স্টেশনটা কিন্তু একটা পুরো ছোটোখাটো এয়ারপোর্ট এখানের। এই সুন্দর একটা জায়গাকে ছেড়ে এবার বেরোবো। এখান থেকে চলে যাবো আমরা 43 বাস স্ট্যান্ডের কাছে, আর ওখান থেকে গিয়েই আমরা ধরবো হচ্ছে আমাদের 6টার সময় বাস। চলো। আমরা এখন চণ্ডীগড় স্টেশনের বাইরে। এখান থেকে আমরা এখন অটো নেব। অটো নিয়ে আমরা যাব 43 বাস স্ট্যান্ড, যেটা এখান থেকে প্রায় 8 থেকে 9 কিলোমিটার দূরে। প্রতিজন 100 টাকা করে নিচ্ছে আমাদের এই অটো করে নিয়ে যেতে। তোমাদেরকে বলে রাখি, চণ্ডীগড় স্টেশনের ঠিক বাইরে কিন্তু এই বাস স্ট্যান্ড নয়। যেতে গেলে আমাদের ঠিক এইভাবেই পৌঁছাতে হয়, অটো অথবা টোটো। যখন গিয়ে পৌঁছালাম ভোরের আলো তখন মেলে ধরল সম্পূর্ণ চণ্ডীগড় শহরকে। আমাদের অটো এসে দাঁড়ালো এই জায়গায়, আর এই হচ্ছে 43 বাস স্ট্যান্ড। এই বাসটা আজকে আমাদের সারাদিনের সারথি, আমাদের সাথেই থাকবে, আমাদেরকে নিয়ে যাবে। এই বাসটায় করে আজকে আমাদের জার্নি হবে। এই বাসটা চণ্ডীগড় ছেড়ে বেরোয়, কিন্নর জেলার রেকংপিও পর্যন্ত যায়। রেকংপিও থেকে কলপাত দূরত্ব মাত্র 5 থেকে 6 কিলোমিটার। আমরা রেকংপিও যাব না, আমরা টাপরি ভিলেজে নেমে যাব। সেখান থেকেই আমরা শেয়ার গাড়ি করে পৌঁছাবো আমাদের গন্তব্যে। চলো আস্তে আস্তে জার্নিটা বুঝিয়ে দিচ্ছি। আপাতত বাস ছেড়ে দিল, জার্নিটাকে এনজয় করি। সিমলার ওপর দিয়ে যাব, অনেক কিছু অপেক্ষা করছে আজকে আমাদের এই জার্নিতে। অনেকটা রাতে চণ্ডীগড় স্টেশন নামতে হয়েছিল, তাই বাসে চোখ লেগে গেছিল। চোখ খুলতেই দেখতে পেলাম এ তো চেনা রাস্তা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই চেনা রাস্তা দিয়ে আমি যাইনি, তবে পাশের যে চেনা লাইন, যে চেনা রেল লাইন, সেই লাইন দিয়ে আমি গেছি, যা হলো কালকা সিমলা টয় ট্রেনের লাইন। সেই লাইনগুলোর পাশ দিয়ে যখন যাচ্ছিলাম মনে পড়ছিল আমার সেই পুরনো স্মৃতি সিমলা মানালি ভ্রমণের। আর আজ আমি এই পথ পেরিয়ে সিমলাকে ক্রস করে পৌঁছাবো এই পথে। ভাবতেই কেমন অবাক লাগে। ও 6:20 নাগাদ বাস ছেড়েছিল, 10টা বাজে পুরো। এই যে এসে পৌঁছে গেলাম আমরা সিমলা। এই হচ্ছে সিমলার সবথেকে বড় আইএসবিটির যে বাস স্ট্যান্ড সেখানে। আর এই আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্য হবে কোথায়? আমাদের গন্তব্য হবে ভারতবর্ষের সবথেকে একটা মানে ভয়ঙ্কর রোড, সেই রোডকে ক্রস করে আমরা পৌঁছাবো আস্তে আস্তে সেই কিন্নর জেলার ইউলাখাস ভিলেজ ইউলাকান্ডাতে। তোমরা অনেকেই দেখেছো সেই ডেঞ্জারাস রোড, সেগুলোকেই ক্রস করবো আমরা। ন্যাশনাল হাইওয়ে 5-এর ওপর দিয়ে যাব। আর এই হচ্ছে আমাদের বাস। এরপর বাস সিমলা বাস স্ট্যান্ড ছাড়ল, বেরিয়ে পড়ল আমাদের পরবর্তী গন্তব্যের পথে। অনেক জায়গাতেই বাস স্টপেজ নিতে নিতে যায়, তবে আমি অপেক্ষা করছিলাম সেই রাস্তাটার জন্য। হ্যাঁ, সেই হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, যাকে বলা হয় ন্যাশনাল হাইওয়ে 5। এরপর আমরা পৌঁছালাম সেই কিংবদন্তি রাস্তা হিন্দুস্তান তিব্বত হাইওয়ে, যাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা বলে মনে করেন। পাহাড় কেটে বানানো সরু রাস্তা, একপাশে খাড়া পাথরের দেওয়াল আর অন্য পাশে গভীর খাদ, যেখানে একটুখানি ভুল মানে সরাসরি মৃত্যুর মুখোমুখি হওয়া। গাড়ির প্রতিটা মোড়ে যেন হৃদস্পন্দন বেড়ে যায়, আর প্রতিটি বাঁক মনে করিয়ে দেয় এই পথ শুধু সাহসীদের জন্য। প্রকৃতির সৌন্দর্য এখানে যেমন অপরূপ, তেমনই তার ভয়ঙ্কর রূপও ঠিক ততটাই বাস্তব। এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে তোমরা জানো যে পাথর কেটে কি সুন্দর রাস্তাটা। ও অসাধারণ! ও হো, হোয়াট এ অ্যাডভেঞ্চার! এই জায়গাটা এতদিন সবার ভিডিওতে দেখেছি, আর আজকে আমি ফাইনালি এই জায়গাটায়, ফাইনালি এই যে সামনে আসছে। ও ভাই সাব, ও দারুণ দারুণ! পাহাড় বদলায়, রূপ বদলায়, বদলে যায় সমস্ত চিত্র মানচিত্র। হ্যাঁ, একটার পর একটা পাহাড়কে যখন আমরা ক্রস করে বেরোচ্ছি, তখন বাসে থাকা লোকাল মানুষজন বলছিলেন সেপ্টেম্বর অক্টোবর নাকি
এই জায়গাগুলো এক অনবদ্য প্রকৃতির সৃষ্টি করে, চারিদিক সবুজে ঢেকে যায়। এই প্রকৃতি দেখতে দেখতে আমরা এসে পৌঁছালাম টাপড়ি ভিলেজ। সময় আপডেট 6:57। আমরা এখন টাপড়ি। এখানে আমাদের সাথে আরও দুজনকে পেয়ে গেছি, যারাও যাচ্ছে হচ্ছে ইউলাকান্ডা ট্রেকে। তো আমরা 4 জন হয়ে গেছি, ভালোই হয়েছে। আর আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ইউলাখাস ভিলেজ। কিতনা কিরায়া है? হ্যাঁ 800। এখান থেকে হচ্ছে 800 টাকা হচ্ছে ইউলাখাস যাবার খরচ। কি লাগছে একবার দেখো, অসাধারণ অসাধারণ। আমাদেরকে এই যে ছেড়ে দিয়ে চলে গেল গাড়ি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। গুড মর্নিং সবাইকে। ইউলাখাস গ্রামের আমার এই হোমস্টে থেকে আমি সকালবেলায় পর্দা সরাতেই দেখতে পেলাম কিন্নর কৈলাস, জোর গার্ডেন পর্বতসহ অসংখ্য তুষার ঢাকা হিমালয়ের শৃঙ্গ। অসাধারণ একটা পরিবেশ এই গ্রামে। আজ আমাদেরকে খুব বেশি তাড়াহুড়ো করে বেরোতে হবে না। আমরা প্রায় ঠিক করেছি 11টা নাগাদ বেরোবো। তার আগে এই ইউলাখাস গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখব। ইউলা ভিলেজ হিমাচল প্রদেশের কিন্নর ভ্যালির এক দূরবর্তী উচ্চতায় অবস্থিত এই গ্রাম। এখানে পৌঁছাতে হয় কঠিন পাহাড়ি রাস্তা পেরিয়ে। আর সেই কারণেই এখন এই গ্রামটি খুবই শান্ত ও অল্প পর্যটক স্পর্শিত। চারিদিকে তুষার ঢাকা শৃঙ্গ, আপেল বাগান আর কিন্নরি সংস্কৃতির এক আলাদা ছোঁয়া। সব মিলিয়ে ইউলা যেন প্রকৃতি আর ঐতিহ্যের এক নিখুঁত মিশ্রণ। এখানকার মানুষের জীবনধারা সহজ, বিশ্বাসে ভরা, আর গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে প্রাচীন কাঠ পাথরের মন্দির কিন্নরি স্টাইলের, যা এই অঞ্চলের ইতিহাস ও আধ্যাত্মিকতার প্রতীক। গুড মর্নিং। আজকে এখন আমরা আছি এই ইউলাখাস ভিলেজ বা ইউলা ভিলেজ। আর কি সুন্দর চারিদিকের দৃশ্য। আমার সাথে আছে এই যে দীপাঞ্জন। আমরা দুজন বেরিয়ে পড়েছি এই গ্রামটাকে আগে সকালে একটু এক্সপ্লোর করবো, তাই তো? আর সুন্দর একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম। এরকম একটা গ্রাম থেকে যে এরকম বরফের পিকগুলোকে দেখতে পাবো, এরকম চূড়া দেখতে পাবো, সিরিয়াসলি যেমন এদিকে তেমন এদিকে, দুদিকে তোমরা দেখতে পাবে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি কোনো এক কিন্নরি গ্রামে গিয়ে সেই গ্রামটাকে ভালো করে আগে ঘুরে দেখব। সেখানকার ঐতিহ্য, সেখানকার কালচার, এগুলোকে একটু শেখার নয় দেখার চেষ্টা করব। তাই জন্যই আমি বেরিয়েছিলাম ট্রেক শুরু করার আগে এই গ্রাম ঘোরার জন্য। একটু পথ হাঁটার পরেই এক দাদার সাথে দেখা হলো, এই গ্রামেরই লোকাল। তিনি কিছু আমাদেরকে বললেন। आप लोग जाना। मैं एक मतलब कि जितने भी यहाँ पे टूरिस्ट आ रहे हैं उनसे एक ही रिक्वेस्ट करूँगा, यहाँ पे आओ आप लोग के लिए सबके हम सब के लिए एक एरिया है ना, और यहाँ पे आके साफ़ सफाई मेंटेन रखना, साथ ही आप लोग घूमो, इंजॉय करना सब कुछ, लेकिन थोड़ा साफ़ सफाई मेंटेन रखना। यहाँ यही जो है, यहाँ आप लोग इस एरिया की ब्यूटी है, हाँ। इसी के लिए तो आप लोग आ रहे हो है ना। एकदम एकदम। तो इसको हम लोगों को सबको हम सबकी जिम्मेदारी है इस ब्यूटी को मेंटेन रखना, और उसमें हम सब मतलब कि का योगदान रहेगा, तभी रहेगा है ना। লোকাল মানুষদের সাথে কথা বলার পর আমার এটাই মনে হলো, এখানকার মানুষের মন যে কতটা উদার তা না আসলে আমি জানতাম না। একটা অন্যরকম কালচার কাজ করে এখানকার মানুষের মধ্যে। আর এক একটা পয়েন্ট থেকে আমি এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম এই গ্রামটার, আমি নিজেকে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল প্রতিটা ফ্রেমবন্দি করাই আজ আমার কাজ। অনেকে সকাল সকাল ট্রেক করতে বেরিয়ে যায়,
যাতে সন্ধেবেলার মধ্যে ট্রেক করে ফিরে আসে। তবে আমি সেরকম চাইনি। আমি সকালের মেঘ ছাড়া একটা ইউলাকান্ডা দেখতে চাই। তাই আমি ওদের মতন বেরিয়ে পড়লাম না। ওই যে ওরা দুজন হেঁটে যাচ্ছে, ওরাই তো আমাদের সাথে এসছিল আগের দিন রাতে আমাদের হোমস্টেতে। গুড মর্নিং। ট্রেক করার রাস্তাটা ছাড়িয়ে আমি এখন গ্রামের ভেতর ঢুকছি। ঢুকতেই চোখে পড়ল সেই বাড়িগুলো। প্রথমে কাঠ, তারপরে কংক্রিট, আবারও কাঠ, তারপরে কংক্রিট। এইভাবেই কিন্তু এই কিন্নর স্টাইলের বাড়িগুলো বানানো হয়। এই ঐতিহ্য দেখতেই আমরা আসি এই কল্পা বা এরকম ইউলাখাস ভিলেজ ঘোরার জন্য। এরপরে অবাক হলাম শ্রী জয় নাগজি মন্দির দেখে। ইউলাখাস গ্রামের এই প্রাচীন নাগ দেবতার মন্দিরটি স্থানীয় মানুষের অগাধ বিশ্বাসের কেন্দ্র। এখানে জয়নাগ দেবতাকে গ্রামের রক্ষাকর্তা হিসেবে মানা হয়, যিনি প্রকৃতি, ফসল এবং মানুষের জীবনকে অশুভ শক্তি থেকে সুরক্ষিত রাখেন। কাঠ ও পাথরের ঐতিহ্যবাহী কিন্নরি স্থাপত্যে তৈরি এই মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয়, এটা গ্রামের ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতার প্রতীক। উৎসবের সময় এখানে বিশেষ পুজো হয়, আর গ্রামবাসীরা আজও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এই দেবতার আশীর্বাদ নেয়। আমিও এবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়ব আমার ট্রেক শুরু করার জন্য। ফিরে যাব আমার হোমস্টেতে, তারপরে শুরু হবে আমার ট্রেক। হ্যাঁ গুলশান ভাই, हेलो जी। হ্যালো। রাতে আমরা দাদার এই হোমস্টে দেখতেই পাচ্ছ, এখানেই ছিলাম। খুব সুন্দর একটা জায়গা, बहुत अच्छा है आपका ये होमस्टे। भैया ठीक है, नया बन रहा है ना पूरा, हाँ जी तो दारुण। और पेछনের बैकग्राउंड, ये कौन सा पहाड़ है? ये किलवा की पहाड़ी है। किलवा। हाँ जी अच्छा, और जब ये विंटर के मौसम आता है स्नोफॉल इधर होता है? हाँ जी, पूरा नीचे तक बढ़ जाता ये भी होता है, है? ये भी यहाँ तक पूरा स्नो हो जाता है। বুঝতেই পারছো দারুণ একটা জায়গা। तो अभी हम लोगों को कितना टाइम लगेगा लगभग? यहाँ से आपको लग जाएगा, बेस कैंप तक लग जाएगा 3 से 4 घंटे तो लग जाएंगे आपको। আচ্ছা, তো আমি গুলশান দাকেই বলে দিয়েছিলাম বেস ক্যাম্পে জায়গা করে দিতে, ওখানে আমাদের সমস্ত ব্যবস্থা করা থাকছে। চলো এবার বেরিয়ে যাই, চলিয়ে। ठीक है जी। হ্যাঁ, ओके মিলতে হে কাল। ओके। হ্যাঁ, বেরিয়ে পড়েছি তো আমরা এখন ট্রেক করার জন্য। আপাতত দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। সময় এখন প্রায় 11টা বাজে। এখানে গ্রামের দুটো পুচকে পুচকেকে পেয়েছি। कौन सी क्लास में पढ़ाई करते हो? एक? क्या बात। स्कूल छुट्टी हो गया, स्कूल जा रहे हो? नहीं हुआ? वाह की क्यूट। नाम क्या है आप लोगों का? ऐसा ইউলাখাস গ্রামে প্রায় 1 কিলোমিটার মতন রাস্তা এরকম সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে আমরা প্রায় অনেকটা উপরে উঠে যাব। আর দূরে যে সাদা তুষারাবৃত পাহাড় দেখা যাচ্ছে, প্রায় তার কাছাকাছি আমাদের গন্তব্য হতে চলেছে। মাঝে মাঝে তোমরা এরকম জলের ধারা দেখতে পারবে, যেখান থেকে তোমরা জল বোতলে ভরে নিতে পারো। একটু কষ্ট হচ্ছে ঠিকই এই সিঁড়ি দিয়ে নামার সময় বা ওঠার সময়, কিন্তু এই যে সিনারি না, সব কষ্ট দূর করে দেবে। ওয়াও,
এত দূর আসার পরে ভালোই আসছিলাম। এখানে আসার পর আমাদের রিয়াকশান ভালো হয়ে গেল। কি ভাই, এটা কোথায় উঠতে হবে? ওই যে দূরে দেখা যাচ্ছে একটা গেট মতন, কোথায় উঠতে হবে? বেশ কঠিন প্রথম দিকের রাস্তা। গ্রামটাকে কোথায় ফেলে এসেছি দেখো, দেখা যাচ্ছে। একটু দূর আসতেই এখানের লোকাল মানুষের কাছ থেকে জানতে পারলাম এখানে দুটো ওয়াটারফলস যে দেখা যায় তার একটির নাম গোয়িংগারাং, আর একটির ওয়াটারফলসের নাম তালিঙ্গারাং। কিন্ডরি ভাষায় গারাং শব্দের অর্থ ওয়াটারফলস। আমাদের 4 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। আমরা এসে পৌঁছেছি যে গ্রামে, এই গ্রামটার নাম ইয়োলডাং। চারিদিকে দেখা যাচ্ছে এগুলো সব আপেলের বাগান। এখন আপেল গাছে এই সময় ফুল এসেছে, আর কিছু দিনের অপেক্ষা, তারপর গাছে বড় বড় আপেল হয়ে যাবে এখানে। হ্যাঁ, আয় না। रास्ता जेते जेते एखाने दीदी दुकान। आपका नाम क्या है? ये आपका दुकान भी है, घर भी है? दुकान ही है, घर का है? ओ नीचे यूला में। अच्छा, क्या बात, कि सुंदर देखो दुकानটা। सभी तो मिलता है ना? वाह। चाय कितने का? 20। দারুণ ব্যাপার। এই দেখো কত কিছু আছে। ये अकेला ही संभालते हो आप? क्या बात। थैंक यू। এই রাস্তায় দোকানপাট খুব কম, তাই আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছিলাম ম্যাগি বানানোর জন্য। অনেকটা পথ এসছি মনে হচ্ছে, কিন্তু আদৌ আসেনি, কারণ ইয়েলোকান্ডা ট্রেক বেশ কঠিন। মডারেট ট্রেক তো এটা অবশ্যই। আমাদের এই ট্রেকটাকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে খালি পাহাড় আর মাঠের মাঝখান থেকে খাদের পাশ দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব প্রথম 4 কিলোমিটার। পরের 4 কিলোমিটার আমরা যাব ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর শেষ 4 কিলোমিটার থাকবে আমাদের শেষ দিন সকালবেলা ইয়োলাকান্ডা ট্রেকের জন্য। আমি এই ছালগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছি, মানে ভেবো না যে আমি গাছটাকে নষ্ট করছি। এই গাছটার মানে বৈশিষ্ট্যই হচ্ছে এটা। এই গাছটাকে বলা হয় ভোজপত্র গাছ, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেবের ট্রেকে। এই যে এগুলো কিন্তু আগেকার দিনে মুনি ঋষিরা এইগুলোই ব্যবহার করতো, এর ওপর দিয়েই তাদের কালি চালাতো, দোয়াত চালাতো আর লিখতো। যত তোমরা এই গাছটার এই গুড়ির অংশর ভেতরে যাবে তত দেখবে আরও পরিষ্কার এরকম সাদা সাদা বেরোচ্ছে। তো এইগুলো এরকমই হয়। हमें हिंदी आती है और गुजराती आती है। आप सब है कहाँ से? हम सब है गुजरात से। गुजरात से। ट्रिक कैसा रहा? बहुत बढ़िया, बट टायर्ड। पता नहीं कब बेस कैंप आएगा। ठीक है चलिए। चलो हाँ हाँ बाय। एकदम 3-3:30 बजे के करीब। ओके, अभी नीचे पहुँच जाओगे? যারা যারা এই ট্রেক করে ফিরছিল তাদের কাছ থেকে এই এক্সপিরিয়েন্সটাই নিচ্ছিলাম যে সামনে যে বেস ক্যাম্প আছে গেটের কাছে, সেখানেই আজকে থেকে যেতে হবে। আমাদের প্ল্যান তো সেটাই, আমরা সেরকমভাবেই প্ল্যান করে এসেছিলাম। এরপরে কিন্তু কোনো রকম টেন্ট বা থাকার জায়গা বা খাবারের কিছু আর পাওয়া যায় না।
রাধে রাধে। না না, এখন এই গেটটাকে ক্রস করছি না, ক্রস করব হচ্ছে ভোর রাতে, প্রায় আরও 3-4 ঘন্টা জার্নি করে তখন পৌঁছাবো ইউলাকান্ডা। এই গেটটার পরে আর কিন্তু কোনো হোমস্টে নেই বা আর কোনো কিন্তু স্টে নেই, টেন্টে যে থাকবো আমরা। আমাদের স্টে গুলশান ভাইকেই বলে দিয়েছিলাম, যার হোমস্টে ছিল তাকেই। আমাদের পাশেই ক্যাম্প সাইট, এখানেই থাকবো, আমাদের বেস ক্যাম্প। আমরা যে সময় এসে পৌঁছালাম এই বেস ক্যাম্পে, সেই সময় সূর্য অস্ত যাচ্ছে, আর হিমালয়ান রেঞ্জগুলোকে এক অসাধারণ রূপ দিয়েছে যেন এই প্রকৃতি। শরীর এত টায়ার্ড, এসে আমি ব্যাগ এই আমার টেন্টে রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের আজকের টেন্ট দুজনের। উফ, ওইদিকের ভিউ কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। যে পাহাড়গুলো দেখছিলাম সেগুলোই দেখতে পাচ্ছি এখান থেকে, অসাধারণ। আর পাচ্ছি না, এবার রেস্ট করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আজকের জার্নিটা টাফ তো ছিলই, এখন আরও 4-5 কিলোমিটারের জার্নি নাকি পুরো চড়াই, অনেকটা উপরে উঠবো। কি অপেক্ষা করছে কাল দেখা যাবে। রাত তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা আগুন পুড়িয়ে খাওয়া দাওয়া করে শুতে গেলাম, কারণ পরের দিন আমাদের প্রায় 4:30 থেকে 5টার মধ্যে বেরোতেই হবে। গুড মর্নিং সবাইকে। আজকে 23 এপ্রিল, সবাই আমাকে উইশ করো, আমার জন্মদিন। আচ্ছা, এখন বেরিয়ে যাচ্ছি। সময় আপডেট হচ্ছে এই যে 4:44। ওয়েলকাম টু ইউলাকান্ডা। বেরিয়ে পড়েছি আমরা অলরেডি, 5টার কাছাকাছি প্রায় বাজে। চলো এবার পায়ে হাঁটার যাত্রা শুরু। -2 ডিগ্রি এখন টেম্পারেচার। আস্তে আস্তে আলো আসছে। প্রায় 1 ঘন্টার মধ্যে আমরা হেঁটে ফেলেছিলাম প্রথম 2 কিলোমিটারের রাস্তা, কারণ রাতের অন্ধকারে হাঁটলে অনেক তাড়াতাড়ি হাঁটা যায়। কঠিন আজকের রাস্তা, পুরো চড়াই। বিশ্বাস করবে না, অন্ধকারে হাঁটার সুবিধাটা কোথায় জানো? মাত্র 20 মিনিটে আমরা 1 কিলোমিটার চলে এসেছি, যেটা কালকে আমরা 1 ঘন্টায় আসছিলাম। 1 ঘন্টায়। ব্যাগ নেই, এটাও একটা ফায়দা। হ্যাঁ, ব্যাগ নেই, এটাও একটা ফায়দা। হ্যাঁ, আজকে আমরা ব্যাগ নিইনি, ব্যাগ বেস ক্যাম্পে রেখে এসেছি। আমার কাছে ড্রোনের ব্যাগ, দীপাঞ্জনের কাছে হচ্ছে আরেকটা নর্মাল স্কুল ব্যাগের মতন ব্যাগ। একটু দূরেই পথ হাঁটতেই চোখে পড়ল একটা সুন্দর লেক, যে লেকটি অন্য সময় ফ্রিজ হয়ে থাকে, এখন বরফ গলার টাইম। এখানকার মানুষজন এই লেকটিকে পবিত্র মনে করেন। এরপরে পাহাড়ের গায়ে সূর্যের আলো পড়তেই পাহাড় যেন একটা অন্য রূপ ধারণ করছিল। দূরের ওই বরফে ঢাকা পাহাড়গুলো। আমার সাইয়ারাকে বেশ কিছুটা উপরে ওঠাতেই দেখা মিলল দূরে সেই কৃষ্ণ মন্দিরের। অপেক্ষা আর কিছুক্ষণের। বেস ক্যাম্প থেকে এই রাস্তায় কিন্তু তোমরা কোনো রকম কোনো খাবার, জল কিচ্ছু পাবে না। জল ওই ঝর্ণার জল। কালকে ক্রিম রোল নিয়ে এসেছিলাম, কেক এনেছিলাম, খেজুর আছে, এগুলোই আমাদের আজকে রাস্তায় ভরসা। এই 4-5 কিলোমিটার। প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমরা চলে এসেছি এবার সেই মন্দিরের কাছে, যার জন্য আমরা এই 2 দিন এত কষ্ট করেছি।
ফাইনালি চলে এসেছি। ও সবার আগে আজকে আমরা দীপাঞ্জন, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে না। রাধে 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 রাধে, ও রাধে রাধে। কিভাবে আমি প্রকাশ করব ভাষায়? আমার ভাষা নেই, আমি ভাষা হারিয়ে ফেলেছি। আজ আমার জন্মদিন। আজ আমি এরকম একটা দিনে শ্রীকৃষ্ণের আশীর্বাদ দিতে চলে এসেছি। ওয়ার্ল্ডের হাইয়েস্ট কৃষ্ণ মন্দিরে আছি। ওয়ার্ল্ডের হাইয়েস্ট যে শিব মন্দির হয় প্রায় তার কাছাকাছি। দেখো প্রায় একই রকম হাইট, 12,000, প্রায় একই রকম হাইট, 12,750 ফিট ওপরে আছি আমি। ইউলাকান্ডা মন্দির নিয়ে স্থানীয় কিছু লোককথা ও বিশ্বাস আছে, কিন্তু পঞ্চপাণ্ডব বা রাম সীতার এখানে আসার কোনো প্রমাণিত ঐতিহাসিক তথ্য নেই। নতুন জামা গায়ে দর্শন, নতুন আরও একটা জায়গায়, নতুন টেস্ট। বলেছি না তোমাদেরকে নতুন নতুন জায়গা ঘোরাবো, তাই জন্যই আজ আমি এখানে। চলো এবার যাই, ওই ভেতরে দর্শন করে আসি, আর প্রচুর ভিডিও আর প্রচুর রিলস তুলতে হবে, আর আমার সাইয়ারাকে এখানে তো ওড়াতেই হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। প্রতি বছর স্থানীয় লোকজনরা এসে এই মন্দিরে পুজো দেন, তখন এর পবিত্রতা আরও বেশি যেন বেড়ে যায়। জীবনের চাওয়া পাওয়া সব কিছু হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের হাতে, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডর যাদের দায়িত্ব, তাদের দায়িত্বেই হয়তো আজ আমি এই পথে। অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা মুহূর্ত, যার সাক্ষী আমি থাকলাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা, হে নাথ নারায়ণ বাসুদেবা। এটাই ছিল আমাদের পৃথিবীর সবথেকে উচ্চতম শ্রীকৃষ্ণ মন্দির। মনে করা হয় পঞ্চপাণ্ডবরা তাদের 14 বছরের সেই বনবাসের সময় এখানে এসেই এই লেকের মাঝখানেই এই মন্দির স্থাপনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, আর তারপরেই তৈরি হয় এই মন্দির। এবার চলো মন্দিরের ভেতরে থাকা তোমাদেরকে শ্রীকৃষ্ণের দর্শন করাই। বলো রাধে রাধে। তো আজকে 23শে এপ্রিল আমি আর প্রীতমদা এসেছিলাম ইউলাকান্ডা মন্দির দর্শন করতে, বিশ্বের সর্বোচ্চ কৃষ্ণ মন্দির। আর আজকে 23শে এপ্রিল দেখে হচ্ছে প্রীতমদার জন্মদিন। তো আজকের এই শুভ দিনে আমরা বিশ্বের সর্বোচ্চ মন্দির দর্শন করলাম, আর এখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রীতমদার জন্য কেক কাটা হচ্ছে। ইউলাকান্ডাতে আছি আর পেয়ে গেছি। ভাইয়া আপ সব কাহা সে? মুম্বাই। সবাই মুম্বাই থেকে এসছে, তাই আমার কাছে কেক ছিল। হিমাচল থেকে, হিমাচল, মুম্বাই, কিন্নর, মানে সব জায়গা থেকে এসছে। আর আমার কাছে কেক ছিল, তো ভাবলাম যে আমার এই দিনটাকে কেন স্পেশাল করব না,
তাই জন্য আমি নিজেই কেক কাটছি নিজের প্ল্যানিংয়ে। ডে টু ইউ প্রীতম দা, হ্যাপি বার্থডে টু ইউ। অসাধারণ ছিল আমার এই আজকের দিনটা। আমি জন্মান্তরে ভুলবো না। দেখো কি কেক ছিল আমার কাছে, এই কেক আমি কাটিং করলাম। দারুণ দারুণ একটা দিন আমি কাটালাম এখানে। চলো এবার কেক কাটিং করে সবাইকে কেক খাওয়ালাম, এবার বেরিয়ে যাব। আর থ্যাঙ্কস টু দীপাঞ্জনকে, মানে এত সুন্দর করে আইডিয়াটা দেওয়ার জন্য। আমার একটা আইডিয়া ছিল, বললো যে এই কেকগুলোই কাটবে প্রীতমদা, চলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে নিয়ে বার্থডে উইশ মানে বার্থডে পালন করা হলো আমার, দারুণ ব্যাপার। নেই পুরো ভিডিওটা দেখার পর তোমাদেরও ইচ্ছা করছে না যেতে? তোমাদের যেমন যেতে ইচ্ছে করছে, আমার তেমন আসতে ইচ্ছে করছিল না। এরকমই একটা সুন্দর জায়গা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট কৃষ্ণা টেম্পল। যাই হোক, পরবর্তী পর্ব নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। সবাইকে রাধে রাধে।